এখনো সবাই কি যুক্ত হয়েছে আসলে? আমরা শুরু করি তাহলে। আমার মনে হয় যে আমরা তো সময় মতো শুরু করতে পারলে ভালো হয়। ওদিকে যদি অন্য কোনো আয়োজন থাকে তাহলে ক্লাসটা শর্ট হয়ে যাবে। আমরা বেশ আগে আমাদের চতুর্থ ক্লাসে কিছু আলোচনা করেছিলাম আদ্য অয়ের সূত্র নিয়ে। সেই ক্লাসে আমরা অয়ের উচ্চারণ নিয়ে কথা বলেছিলাম। আর শুরু থেকে যে কথাগুলো বলে এসছি আমরা মূলত সচেতন থাকব প্রমিত উচ্চারণের ক্ষেত্রে, আমাদের প্রমিত কথা বলার ক্ষেত্রে যাতে আঞ্চলিক উচ্চারণটা কোনোভাবে প্রভাবিত আমাদের না করে, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। এবং আরেকটি সতর্কতার কথা আমরা বলেছিলাম, আমাদের নিজেদের কথা বলার ক্ষেত্রে যাতে আমাদের অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণের সমস্যা না হয়, অর্থাৎ এই ত্রুটিটা যাতে আমাদের না ঘটে, সে ব্যাপারে আমরা নিজেরা সচেতন থাকবার চেষ্টা করব। এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ একজন শেষ ক্লাসে আমরা কতটুকু আলোচনা করেছিলাম সেটা কি একটু বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি বলছি। হ্যাঁ, বলেন। স্যার, অয়ের লিখিত রূপ দুটি, অ এবং ও, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আচ্ছা, ধন্যবাদ আমি কি আপনাকে। বিস্তারিত বলবো স্যার? না, ঠিক আছে। আমরা গত ক্লাসে আমার মনে পড়ছে সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম অয়ের উচ্চারণ কোথায় অ হবে এবং অয়ের উচ্চারণ কোথায় ও হবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। এর বাইরেও আমরা কিছু সতর্কতার কথা বলেছিলাম। বর্ণমালার কিছু কিছু বর্ণ উচ্চারণে আমাদের ত্রুটি ঘটে সাধারণত। তাদের মধ্যে অন্যতম হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ছবি স্টিল হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আমি শুনছি। হ্যাঁ, যেটা জি স্যার, বলছিলাম। আমি শুনছি। ঠিক আছে। আমি যেটা বলছিলাম, বর্ণমালার কিছু বর্ণের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তার মধ্যে অন্যতম হলো আমাদের অবর্ণের উচ্চারণ। এর বাইরে আরও কিছু বর্ণ রয়েছে, যেমন এ। অয়ের মতো এ বর্ণটিও দুটো উচ্চারণে উচ্চারিত হয়ে থাকে। এই বর্ণটিও লিখিত রূপ একটি। আমরা যখন বলি যে এই বর্ণের নাম কি, তখন কিন্তু আমরা বলি এ। কিন্তু দেখবেন এই বর্ণটিও অয়ের মতোই দুটো ভিন্নভাবে উচ্চারিত হয়। যেমন এ বর্ণটি প্রায়শই এ হিসেবে উচ্চারিত হয় ঠিক, কিন্তু কোথাও কোথাও এটি অ্যা হিসেবেও উচ্চারিত হয়ে থাকে। যেমন দেখেন একটি, কিন্তু আমরা যদি বলি একটি, এটা ভুল হবে। আবার যদি বলি এক, তাহলে কিন্তু ভুল হবে। কিন্তু আমরা লিখছি এ, তারপর লিখছি ক, কিন্তু উচ্চারণ করছি কি এক। এটা কিন্তু এক নয়, উচ্চারণটা কি এক। তাহলে এই এর উচ্চারণটাই আমরা এখানে করছি অ্যা হিসেবে। আবার একটিতে গিয়ে আমরা উচ্চারণটা করছি কি হিসেবে? এ হিসেবে। একটি বলা যাবে না, বলতে হবে একটি। কিন্তু আবার এক বলা যাবে না, বলতে হবে এক। অর্থাৎ এক কিন্তু একটি নয়, একটি। ঠিক আছে, মনে থাকবে বিষয়টি। তাহলে অ এ, এই দুটো বর্ণের ব্যাপারে আমরা সতর্ক থাকব। একই সাথে আমরা আরও কিছু বর্ণ আছে যেগুলোর ব্যাপারেও সতর্ক থাকবার চেষ্টা করব। সে বর্ণগুলো কি আমি বলেছিলাম গত ক্লাসে, কেউ বলতে পারবেন? আর কোন কোন বর্ণের ব্যাপারে আমরা সতর্ক থাকব? র, র এর উচ্চারণে আমরা সতর্ক থাকব। বর্ণমালায় 3টি র আছে, যেমন ব বিন্দু র, ড বিন্দু র এবং ঢ বিন্দু র। এই 3টি র এর উচ্চারণ কিন্তু এক নয়।
যদি আমরা এক করে ফেলি তাহলে কিন্তু আমাদের অর্থের বিপর্যয় ঘটবে। যেমন আমি এর আগের কোনো একটা ক্লাসে বলেছিলাম যতটুকু মনে পড়ে, আমরা যদি একটি বাক্য বলতে চাই, আমরা খাবো, আমরা খাবো, এই বাক্যটি আমি কি একটু শুনতে পারি সবার কাছ থেকে? একজন একজন আমি যাকে বলবো সে বলবেন। যেমন আব্দুল গফফার, আপনি একটু বলেন। আমরা খাবো। ওকে। সাদিয়া দীপ্তি, আপনি বলেন। সাদিয়া কি আছেন? আচ্ছা, মোহাম্মদ জুয়েল বলেন। আমরা খাই। আচ্ছা, আমরা খাই। আব্দুল হান্নান। আচ্ছা, পিঙ্কি আক্তার বলেন। আমরা খাবো। আবার একটু শুনি। আমরা খাবো। আচ্ছা, ঠিক আছে। বিলকিস আক্তার। আমরা খাবো। আচ্ছা, নাসরিন সুলতানা। আসসালামু আলাইকুম স্যার। আমি একটু পরে জয়েন করছি। আচ্ছা, আমি বলছি যে আমরা খাবো এরকম একটি বাক্য আপনি যদি বলেন কিভাবে বলবেন, বলেন। আমরা খাবো। আচ্ছা, ঠিক আছে। শামসুদ্দিন সুমন। আমরা খাবো। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন, এই যে প্রথম যে আমরা, অর্থাৎ এই যে আমরা নিজেরা, যেটাতে আছে ব বিন্দু র, সেই র এর উচ্চারণ, আর যে ফলটি খাবো আমরা বলছি সে ফলের নামে আছে ড বিন্দু র। এই দুটো আমরার উচ্চারণ এক নয়। যদি এক করে ফেলি, আমি কিন্তু এক করে বলেছিলাম, একই রকম উচ্চারণ করেছি, আমরা খাবো। এই উচ্চারণ যদি আমরা করি, অর্থটা দাঁড়ায় আমরা আমাদেরকে খাবো। হ্যাঁ, তা এই যে একটা হাস্যকর একটা কথা হয়ে যাচ্ছে, কথাটা কিন্তু খুব সহজ একটা কথা, আমরা নামক একটি ফল খাবো। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টি, এটি হলো কেন? আমরা উচ্চারণটা ঠিকমতো করলাম না বলে, আমরা র এর উচ্চারণটা ঠিকমতো করতে পারিনি বলে একটা সহজ বাক্য হাস্যকর একটা বাক্যে পরিণত হলো। একটা সহজ কথা হাস্যকর হয়ে অন্যদের সামনে উপস্থাপিত হলো। ঠিক আছে? তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই দুটো র এর মধ্যে প্রথম যে র, অর্থাৎ আমরা যেটা নিজেরা অর্থে বলেছি আমরা, ব বিন্দু র, সেই আমরাতে জিভটা সামনের দিকে থাকবে, কোথাও গিয়ে স্পর্শ করবে না উপরের দিকে। এটাকে বলা হয় কম্পনজাত র, ব্যাকরণের ভাষায় বলা হয় কম্পনজাত র। তাহলে আমরা, পরের যে ফলের কথা আমি বলেছি যেটা ড বিন্দু র, সেই র এর উচ্চারণ করতে গেলে যেটি করতে হবে, আমাদের জিভটি উপরের তালু স্পর্শ করিয়ে বলতে হবে। আমরা যখন ড বলি, ড, তখন কি করি? তখন জিভ উপরের তালু স্পর্শ করে বলি, তাই না? ড, সবাই নিজেরা বলে দেখেন, ড যখন বলবো, বা ডাব, এটা যদি বলি তখন কি হয়? আমাদের জিভ উপরের তালু স্পর্শ করে। ঠিক একই জায়গায় স্পর্শ করিয়ে আমাদের এই র এর উচ্চারণটি করতে হবে, অর্থাৎ আমাদেরকে বলতে হবে আমরা, 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 আমরা। তাহলে এই ফলের নামটি হবে আমরা, আমরা ফল। তাহলে আমরা পুরো বাক্যটি যদি সঠিকভাবে বলতে চাই, আমাদেরকে বলতে হবে আমরা খাবো, আমরা খাবো। একইভাবে বলতে হবে আমরা
বাড়ি যাব, আমরা বাড়ি যাব, বাড়ি। যদি উচ্চারণটা ঠিক মতো আমরা না করতে পারি বাড়ি, তাহলে কি হবে? বাড়ি যাব, পানিতে চলে যাওয়ার অর্থ বোঝাতে পারে। একইভাবে নারী, নারী। হ্যাঁ, তাহলে এই দুটোর বিপর্যয়ও কিন্তু কি হাস্যকর হয়ে যেতে পারে কোথাও কোথাও। হ্যাঁ, নারী বলতে গিয়ে যদি বলি নারী, আবার নারী বলতে গিয়ে যদি বলি নারী, হ্যাঁ, তাহলে এই দুটো হাস্যকর হয়ে যেতে পারে। বোঝা গেল বিষয়টি? তাহলে র এর উচ্চারণে আমরা কিন্তু সতর্ক থাকার চেষ্টা করব। একই সাথে ড বিন্দু র যেটি আছে, সেটির উচ্চারণে যেটি আমাদের করতে হবে, একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। যেমন গাঢ়, দৃঢ়, গূঢ়, দৃঢ়তা। বোঝা গেল? তাহলে এই জায়গাটা আবার আষাঢ় বলবো না, কিন্তু আষাঢ়, আষাঢ়, এই রয়ের সাথে একটা সামান্য হ মিশ্রিত ধ্বনি থাকবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বোঝা গেল বিষয়টি? তাহলে র এর উচ্চারণে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, অ এর উচ্চারণে সতর্কতা অবলম্বন করতে হবে, এর উচ্চারণে সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এলাকা হবে না এলাকা হবে, কে বলতে পারবেন? এলাকা স্যার, হুম, এলাকা। আর কেউ? পিঙ্কি? এলাকা। আচ্ছা, বিলকিস, আক্তার? এলাকা। শামসুদ্দিন, সুমন? এলাকা। মোহাম্মদ জুয়েল? ফাজিলা খাতুন? স্যার এলাকা। গুড। নাসরিন সুলতানা? এলাকা। এলাকা না, এটা এলাকা, এ এর উচ্চারণ হবে। এই এলাকা। ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি মূল শব্দটায় যদি ইকার বা রিকার থাকে, সেই ইকার বা রিকার যদি একবার পরিবর্তিত হয়ে একারে পরিণত হয়, তাহলে সেই একারের উচ্চারণ সাধারণত কি হবে? এ রূপে উচ্চারিত হবে, এ রূপে হবে না। আমি আবারও বলছি, যদি কোনো শব্দের মূল শব্দে রিকার বা কি থাকে? ইকার থাকে, ইকার বা রিকার থাকে, তাহলে সেই ইকার বা রিকার যদি পরে পরিবর্তিত হয়ে একবার একারে পরিণত হয়ে যায়, তাহলে সেই একারের উচ্চারণ কখনোই এ রূপে উচ্চারিত হবে না। পিঙ্কির মাইক্রোফোনটা অফ করতে হবে, পিঙ্কির ওখান থেকে শব্দ আসছে অনেক। পিঙ্কি আক্তার, আপনার মাইক্রোফোনটা মিউট। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম, মূল শব্দে যদি ইকার বা রিকার থাকে, সেই ইকার বা রিকার যদি পরিবর্তিত হয়ে একারে পরিণত হয়, তাহলে সেই একারের উচ্চারণ কোনো অবস্থাতেই এ রূপে উচ্চারিত হবে না। যেমন দেখেন, মূল শব্দ হচ্ছে মিরাজ, মিরাজ পরিবর্তিত হয়ে হয়েছে মেরাজ, তাই এই উচ্চারণটি মেরাজ হবে না। উচ্চারণটি কি হবে? উচ্চারণটি হবে মেরাজ। এটা মে হবে না, মে হবে। একইভাবে মূল শব্দ ইলাকা, ইলাকা পরিবর্তিত হয়ে এখন হয়েছে এলাকা, অর্থাৎ কি হচ্ছে বিষয়টি? ইকার পরিবর্তিত হয়ে একারে পরিণত হচ্ছে, তাই এই উচ্চারণটি এলাকা হবে না, উচ্চারণটি হবে এলাকা। ক্লিয়ার? একই সাথে মূল শব্দটি বা মূল ধাতুটি হচ্ছে শি, শি ধাতুটি পরিবর্তিত হয়ে হয়েছে শেফালি, তাই এটি শেফালি হবে না, এটি কি হবে?
শেফালি, আমরা যে ফুলের নাম জানি শেফালি, সেটা কখনো শেফালি হবে না, নামটা হবে শেফালি। আমরা এটা শেফালি বলবো না, মনে থাকবে বিষয়টি। একইভাবে মূল শব্দ হচ্ছে নৃপাল। এই নৃপালটি উচ্চারণ করবার সময় আমরা এখন করি কি নেপাল। কেন? এই নৃপাল পরিবর্তিত হয়ে এখন রিকারটা একারে পরিণত হয়ে গেছে, তাই এখন আমরা বলি নেপাল। তাই এই নেপাল শব্দটির উচ্চারণ নেপাল করা যাবে না। কেন? এটার মূল শব্দটি হচ্ছে নৃপাল, অর্থাৎ এখানে রিকার ছিল, সেই রিকার পরিবর্তিত হয়ে একারে পরিণত হয়েছে, তাই এটি নেপাল হবে, নেপাল হবে না। ক্লিয়ার সবাই? আমরা বলবো নেপাল, আমরা বলবো শেফালি, আমরা বলবো এলাকা, আমরা বলবো একটি, আমরা একটি বলবো না। আমরা অল্প প্রাণ মহাপ্রাণে সতর্ক থাকবো, যেমন খাবো, এটাকে কাবো বলবো না, বলবো খাবো। এটা যদি অল্প প্রাণে চলে আসে তাহলে হাস্যকর হয়ে যাবে। খাবো যদি কাবো হয়ে যায় তাহলে শুনতে হাসি পাবে আমাদের, তাই না? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর উচ্চারণের ক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি মনে রাখতে হবে, সেটি হচ্ছে মনোসিলেবল যে শব্দগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু খেয়াল করি, যেমন মন, বোন। ঠিক আছে? আমি যদি বলি একটি বাক্য লিখতে, আপনারা লিখে রাখেন, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। বিলকিস বলেন এই বাক্যটি এবার বলেন। কোন বাক্য স্যার? আমি এই যে একটু আগে বললাম একটি বাক্যের কথা। শুনতে পাই না। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। এটাই বলবো স্যার। হ্যাঁ, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। এটা সুকান্তের একটি কবিতার লাইন এটি। হ্যাঁ, মোহাম্মদ জুয়েল বলেন। স্যার বলেন। কিন্তু মনে মনে বুঝি সে ভাষা। শামসুদ্দিন সুমন বলেন। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। আব্দুল গফফার বলেন। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। ফাজিলা খাতুন বলেন। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। মার্জিনা আক্তার বলেন। মনে বুঝেছি সে ভাষা। সাজিয়া আফরিন বলেন। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। নাসরিন সুলতানা। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পিঙ্কি আক্তার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। গুড। আমি ইচ্ছে করেই শব্দটি ভুল উচ্চারণ করেছিলাম এবং 2 থেকে 3 জন ছাড়া বাকিরা কিন্তু সেই ভুলটাই বলে গেলেন। আমি বলেছিলাম আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। উচ্চারণটি কোনো অবস্থাতেই মনে মনে হবে না, উচ্চারণটি হবে মনে মনে। মন, হৃদয় অর্থে আমরা যে শব্দটি ব্যবহার করি তার নাম মন, তার নাম কখনোই মন নয়। মন হচ্ছে 40 মন, সেটি মন, কিন্তু মন কি? হৃদয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কখনোই আমরা মন বলবো না হৃদয় অর্থে। এখন আমি যদি বলি আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা,
তাহলে কি মনে হবে? 2 মন বুঝেছি ভাষা। তাহলে এই যে মন বলছি মনের জায়গায়, এত ভার মন নিতে পারবে না। 40-80 কেজি তুলে দিলে মনের উপরে ভেঙে খান খান হয়ে যাবে সেটি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে উচ্চারণটি কি হবে? মন। হৃদয় অর্থে যেটি, কোনো অবস্থাতেই আমরা কোথাও মন বলবো না, বলবো মন। একইভাবে ভাই বোন বলবার সময় আমরা বোন শব্দটি যেভাবে বলি বোন, ঠিক একইভাবে বন জঙ্গলের বন যখন আলাদাভাবে থাকবে সেটিকে আমাদের বলতে হবে বন। সে বনে গিয়েছিল বা সে বনে গেল, বোঝা গেল? এটা বন বলবো না, হবে বন, হবে মন। মনে থাকবে বিষয়টি? তাহলে এই যে মন বন, এটা যাতে আমাদের কোনো অবস্থাতে ভুল হয়ে না যায়, ঠিক আছে? সবার মনে থাকবে বিষয়টি। গত ক্লাসে আমি অয়ের যে স্যার। উচ্চারণ সূত্র আলোচনা করেছিলাম, সেখানে একটু আগের আলোচনাটা একবার আমরা রিপিট করি, যাতে সবার মনে আছে কিনা একটু দেখে নেওয়া হয় তাতে। যেমন বলেছিলাম, শব্দের শুরুতে যদি অ থাকে, সেই অটি স্বাধীনভাবেও থাকতে পারে, ব্যঞ্জনে যুক্ত হয়েও থাকতে পারে। যে কোনোভাবেই শব্দের শুরুতে অ থাকুক না কেন, তারপরে যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ সাধারণত ওকারন্ত হয়ে থাকে। যেমন বলেছিলাম অতি, পতি, গতি, সতী, নদী। এরপর বলেছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ কি হয়? ওকারন্ত হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলেছিলাম গরু, মধু, ধনু। তাহলে হ্রস্ব উকার দীর্ঘ উকার থাকলেও যেটি হয় কি, শব্দের শুরুর অটা ও হয়ে যায়, সেটা আর অ থাকে না। অর্থাৎ এখানে কোথাও গরু হবে না, এখানে কোথাও মরু হবে না, এখানে কোথাও মধু হবে না, এখানে কোথাও বধূ হবে না, সব জায়গায় ওকারন্ত হয়ে যাবে। কিরকম? গরু হবে, মধু হবে, মরু হবে, বধূ হবে। কেন? তারপরে শব্দের শুরুতে যে অ আছে, সেই অয়ের পরে হ্রস্ব উকার বা দীর্ঘ উকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, তাই। ক্লিয়ার? এবার আমরা আসি, আর কি বলেছিলাম গত ক্লাসে আমরা? শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে যদি ক্ষীয় থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ ওকারন্ত হয়ে থাকে। যেমন দক্ষ, দক্ষতা, অক্ষ, পক্ষ, বক্ষ। এখন যদি বলি দক্ষ, ভুল, দক্ষতা ভুল। লক্ষ্য, দুটো লক্ষ্যই লক্ষ্য, আমি বলেছিলাম গত ক্লাসে, অর্থাৎ 10 লক্ষ টাকা। অর্থাৎ টাকার অঙ্ক হিসেবে আমরা যেই লক্ষ্য ব্যবহার করে থাকি, সেই লক্ষ্যের উচ্চারণ লক্ষ্য হবে, লক্ষ্য নয়। আবার উদ্দেশ্য অর্থে যে লক্ষ্য ব্যবহার করে থাকি, যেমন এই কর্মশালার লক্ষ্য সকলকে প্রমিত উচ্চারণে সচেতন করে তোলা এবং দক্ষতা তৈরি করা। বোঝা গেল? তাহলে এই যে লক্ষ্য উদ্দেশ্য অর্থে, সেটিও উচ্চারণ লক্ষ্য। লক্ষ্য উচ্চারণ কোথাও আমরা লক্ষ্য বলবো না। একইভাবে পক্ষ, মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। তাহলে এই যে পক্ষ, এটা কোথাও আমরা পক্ষ বলবো না, এটা আমরা কি বলবো? পক্ষ বলবো। ক্লিয়ার বিষয়টি? তারপরে বলেছিলাম অযুক্ত রফলা যদি শব্দের শুরুতে থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ সাধারণত ওকারন্ত হয়ে থাকে। যেমন বলেছিলাম প্রভাত,
প্রকাশ, প্রণয়, প্রমা, গ্রন্থ, গ্রহ, শ্রম, শ্রদ্ধা। বোঝা গেল? তাহলে অযুক্ত রফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ সাধারণত ওকারন্ত হয়ে থাকে। ঠিক আছে? একইভাবে শব্দের শুরুতে যদি অ থাকে তারপর যদি রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেই উচ্চারণেও কিন্তু শব্দের শুরুর অটি ওকারন্ত হয়ে থাকে। মসৃণ, বক্তৃতা, বক্তৃতা নয়, মসৃণ নয়। বোঝা গেল? এর বাইরে বলেছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপর যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই অয়ের উচ্চারণও ওকারন্ত হয়ে থাকে। যেমন সন্ধ্যা, ধন্য, পণ্য, গণ্য, জন্য। কিন্তু সন্ধ্যা হচ্ছে বলে বন্ধা হবে না। ব্যতিক্রম হিসেবে আমাদের মনে রাখতে হবে বন্ধা হবে, বন্ধা নয়। বন্দ্যোপাধ্যায় হবে, বন্দ্যোপাধ্যায় নয়। মনে থাকবে? একই সাথে মনে রাখতে হবে বদ্ধভূমি হবে, বদ্ধভূমি নয়। ঠিক আছে? এগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। একটা মিনিট, কল। দুঃখিত। যেটা বলছিলাম অয়ের উচ্চারণের কথা বলছিলাম আমরা, সেই জায়গায় আমরা শেষে কোনটা বললাম কেউ একজন একটু বলেন? শেষে খুব সম্ভবত বলেছি অয়ের পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেটি তো মানে সন্ধ্যা হবে কিন্তু বন্ধা হবে না। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় হবে কিন্তু বন্দ্যোপাধ্যায় হবে না, এবং একইভাবে বদ্ধভূমি হবে, বদ্ধভূমি হবে না। এটা আমরা খেয়াল রাখব। তবে সবশেষে যেই কথাটি বলেছিলাম, এই যে আমি যে সূত্রগুলোর কথা আপনাদেরকে বললাম এগুলো কোনোটাই প্রযোজ্য হবে না কখন? যখন শব্দের শুরুর অটা না অর্থে ব্যবহৃত হবে বা সাথে অর্থের স হিসেবে থাকবে। সাথে অর্থের সটা কি? যেমন আমি যদি বলি সবিনয়, সবিনয়ের অর্থ কি? বিনয়ের সাথে। তাই এটি যদিও শয়ের পরে হ্রস্বইকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, তারপরেও এই উচ্চারণটি সবিনয় হবে না, সবিনয় হবে। একইভাবে সস্ত্রীক অর্থ কি? স্ত্রীর সাথে, অর্থাৎ এই শটা সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। উচ্চারণের আমাদের আগের সূত্র অনুযায়ী হওয়ার কথা সস্ত্রীকের উচ্চারণটি সস্ত্রীক। কেন? শয়ের পরে দীর্ঘ ইকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, কিন্তু এখানে হবে না ওকার। কেন? কারণ এই শটা সাথে অর্থে ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ সাথে অর্থের স যদি শব্দের শুরুতে থাকে অথবা না অর্থের অ যদি শব্দের শুরুতে থাকে, তারপরে যাই থাকুক না কেন, তারপরে হ্রস্ব ইকার থাকুক, দীর্ঘ ইকার থাকুক, হ্রস্ব উকার থাকুক, দীর্ঘ উকার থাকুক, জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকুক, রিকার থাকুক, ক্ষীয় থাকুক, যাই থাকুক না কেন, সেই অয়ের উচ্চারণ কোনো অবস্থাতেই কি হবে না, ও হবে না। এই উচ্চারণটি অ হিসেবেই উচ্চারিত হবে। ন্যায় অন্যায় জানিনে জানিনে শুধু তোমারে জানি। এখানে ন্যায় অন্যায় বলবো, অন্যায় নয়। আমরা যারা গান শুনি নিশ্চয়ই আমাদের কানে লেগে আছে, শিল্পী সেখানে কখনোই বলেন না ন্যায় অন্যায় জানিনে জানিনে। শিল্পী সবসময় বলেন ন্যায় অন্যায় জানিনে জানিনে। তাহলে উচ্চারণটি অন্যায় হবে, অন্যায় নয়। উচ্চারণটি অসীম হবে, অসীম নয়। কেন অসীম হবে? কারণ সীমা নেই যেখানে, সেখানেই তো অসীমতা। অর্থাৎ যার সীমা নেই সেই তো অসীম। তাহলে এই অটা, যেই অ দিয়ে সীমা নেই বোঝানো হয়েছে, সেই অটা আসলে কি, না অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এই অয়ের পরে যাই থাকুক, যদিও দীর্ঘ ইকার যুক্ত ব্যঞ্জনবর্ণ আছে, আমাদের আগের উচ্চারণ সূত্র অনুযায়ী হওয়ার কথা অসীম, কিন্তু এটি অসীম হবে না, উচ্চারণটি হবে অসীম। বোঝা গেল? যেমন ধরেন অস্থিমজ্জা, অস্থিমজ্জায় আমরা অস্থি বলি, অস্থি বলি না। কেন বলি না? কারণ অয়ের পরে হ্রস্ব ইকার যুক্ত ব্যঞ্জনবর্ণ আছে, তাই বলি না। তাই আমরা অয়ের পরে যেহেতু হ্রস্ব ইকার যুক্ত ব্যঞ্জনবর্ণ আছে, তাই অয়ের উচ্চারণটি আমরা ওকারন্ত হিসেবে করি। আমরা বলি অস্থি, আমরা অস্থি বলি না। কিন্তু যখনই অস্থির পরে গিয়ে আমরা একটা র বর্ণ লাগিয়ে দেব, তখন শব্দটি কি হয়ে যাবে? অস্থির। যখনই আমরা র যুক্ত করব অস্থির সাথে, তখনই শব্দের প্রথম অয়ের অর্থটা পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? না হয়ে যাবে। কেন? অস্থির মানে কি? স্থিরতা নেই যেখানে, সেখানেই তো অস্থিরতা। তাহলে যা স্থির নয় সেই তো অস্থির। তাহলে এই অটা এখানে না অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এই অয়ের পরে যদিও হ্রস্ব ইকার যুক্ত ব্যঞ্জনবর্ণ আছে, তারপরেও এই অয়ের উচ্চারণ কখনোই ও হবে না। অর্থাৎ উচ্চারণটি কোথাও আমরা অস্থির হিসেবে করব না, উচ্চারণ আমাদের করতে হবে অস্থির বা অস্থিরতা, অসীম। বোঝা গেল? তাহলে এগুলো আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা গত ক্লাসের আগেও কয়েকটি বাক্য আমরা আলোচনা করেছিলাম, যে বাক্যগুলো টাং টুইস্টার হিসেবে কাজ করে। এরকম কি বাক্য দিয়েছিলাম একটু বলেন তো আপনারা? জমজম বৃষ্টি একই অনার ঝমঝম সৃষ্টি। বৃষ্টি একই অনার সৃষ্টি। এখনো ঠিক হলো না, 3 সপ্তাহ চলে গেছে, এখনো জমজম বৃষ্টি বলছি আমরা। উচ্চারণটি কিন্তু ঝমঝম বৃষ্টি। জ ঝ, জ অল্প প্রাণ, ঝ মহাপ্রাণ। ঝম ঝম বৃষ্টি, ঝাঁটা, ঝ ঝাঁটা, ঝাপটা, ঝামটা, ঝাঁকুনি, ঝটিকা। এখানে কোথাও জ হবে না। জল, এখানে হচ্ছে জ। জলদি, জ, কিন্তু ঝম ঝম, ঝম ঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। এই বাক্যটি শুনি একটু আপনাদের কাছ থেকে। আমি বলছি, হ্যাঁ, আব্দুল গফফার বলেন। ঝমঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। আবার। ঝমঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। গুড।
সাজিয়া আফরিন বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড। শামসুদ্দিন সুমন বলেন। ঝমঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। গুড। মারিনা আক্তার বলেন। না, মার্জিনা আক্তার। মার্জিনা আক্তার বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার একটু প্লিজ। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। এখানে যেটা ঝমঝম বৃষ্টি আর সৃষ্টিতে রিকার লাগছে না, বৃষ্টি হয়ে যাচ্ছে, ওটা হবে বৃষ্টি। সৃষ্টি হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, আবার বলেন। ঝমঝম বৃষ্টি। ঝমঝম বৃষ্টি আবার একই অনা ঝমঝম সৃষ্টি। বৃষ্টি। আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। সৃষ্টি। হ্যাঁ, ঝমঝমটা আরেকটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, পিঙ্কি আক্তার বলেন। ঝমঝম বৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। সৃষ্টি। নাসরিন সুলতানা। জমজম বৃষ্টি একই অনা সৃষ্টি। নাসরিন হলো না, এটাকে ঠিক করতে হবে। আপনার ঝমঝমটা ঝটা জয়ের দিকে চলে আসছে। ঝ তো মহাপ্রাণ ধ্বনি, আপনার যে বলায় সেখানে ঝটা অল্প প্রাণ ধ্বনি হয়ে যাচ্ছে। ঝ হচ্ছে না, জ হচ্ছে। আপনাকে বলতে হবে ঝমঝম বৃষ্টি। ঝমঝম। আবার জমজম বৃষ্টি একই অনা না, ঝমঝম বৃষ্টি। বল। ঝমঝম বৃষ্টি আবার জমজম বৃষ্টি একই অনা সৃষ্টি। বাড়িতে প্র্যাকটিস করতে হবে নাসরিন। হ্যাঁ, ফাজিলা খাতুন বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড গুড, এই তো ভালো হয়েছে। Thank হ্যাঁ, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই টাং টুইস্টারগুলো আমরা নিজেরা প্রতিনিয়ত চর্চা করে নিজের জিভকে কি করব, জড়তা মুক্ত রাখবার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের মুখে যাতে কোনো শব্দ জড়িয়ে না যায় সে চেষ্টাটা করব। আরেকটি বাক্য কি দিয়েছিলাম? চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে। জি স্যার। হ্যাঁ, এটা একটু বলবেন তো। হ্যাঁ, ফাজিলা খাতুন বলেন। চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে। গুড। হ্যাঁ, শামসুদ্দিন সুমন। সাজিয়া আফরিন বলেন। চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে। সবগুলো তো এত চন্দ্রবিন্দু আসছে কেন? চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে। বলেন সাজিয়া। চাচা চাছা না, চাচা কেন বলছেন? চাচা 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 চাচা। চাচা চটা চাছে না, আচাছা চটা চাছে। একটু নেজেল টোন আসছে। হ্যাঁ, একটা শুধু মানে অহেতুক অনেক জায়গায় আপনি নাসিক্য ধ্বনি দিচ্ছেন, সেই ধ্বনিটা নাসিক্য ধ্বনি হবে না। হ্যাঁ, শামসুদ্দিন সুমন। চাচা চাচা ছটা চাচে না, আচাচা ছটা চাচা চাচে। আবার চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে। চাচা চাচা চটা চাচে না, আচাচা চটা চাচে। আচ্ছা, আব্দুল গফফার। চাচা চাচা চটা চাচ্ছে না, আচাচা চটা চাচ্ছে।
মার্জিনা আক্তার, চাচা চটা ছাড়ছে না, আচাচা চটা ছাড়ছে। আবার একটু বলবেন। চাচা চটা ছাড়ছে না, আচাচা চটা ছাড়ছে। একটু গন্ডগোল আছে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। নাসরিন সুলতানা বলবেন। চাচা চাচা ছোটা চাচে না আর চাচা ছোটা চাচে। আবার চাচা চাচা ছোটা চাচে না আর চাচা ছোটা চাচে। জড়িয়ে যাচ্ছে, আর ছয়ের উচ্চারণটাও ঠিক করতে হবে অনেকটা। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, যাই হোক, এবার আমরা আসি কিছু শব্দের কথায়, যে শব্দগুলো আমরা অনেক সময় ভুলভাবে উচ্চারণ করি। যেমন আহ্বান, আমরা আহ্বান বলি, কিন্তু উচ্চারণটি আহ্বান। বিউবল, আমরা বিহব্বল বলি, গহব্বর বলি, হবে বিউবল, গহ্বর, আহ্বান। হৃদয়, HRI, এটা হৃদয় না, এটা হৃদয় না, এটা হৃদয়। চিহ্ন, ব্রাহ্মণ, ব্রাহ্মণ না, ব্রাহ্মণ, চিহ্ন। এই আন্নিক, নয়ের সাথে হ মিশ্রিত ধ্বনি থাকবে। চিহ্ন, আন্নিক, বহ্নি, এখানে নয়ের সাথে হ মিশ্রিত ধ্বনি থাকবে। বোঝা গেল? আহ্বান, এখানে আহ্বান, ভ, আহ্বান। হৃদয়, HR, হৃদয়, হৃদয় না, হৃদয় না। বোঝা গেল বিষয়টি? এই উচ্চারণগুলো যাতে আমরা ভুল না করি কোনোভাবেই, এই হৃদয়, আহ্বান, চিহ্ন, বহ্নি, ব্রাহ্মণ, এই উচ্চারণগুলো যাতে আমাদের কোনো অবস্থাতেই ভুল না হয়। ঠিক আছে? আরও একটু বলে রাখি, যেমন কিছু কিছু জায়গায় খেয়াল রাখবেন, এর পরবর্তীতে আকার থাকলে সেই উচ্চারণ প্রবণতা এর কি হয়, এর দিকে থাকে, একা। কিন্তু এর পরে হ্রস্বইকার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেখানে কি হয়, প্রায়শ উচ্চারণ প্রবণতা কি হয়, এর দিকে চলে যায়। যেমন একই, দেখেন একা কিন্তু একই, বেশি। বোঝা গেল? তাহলে আমরা এর উচ্চারণ সচেতনভাবে করব, আমরা অয়ের উচ্চারণ সচেতনভাবে করব, আমরা আর কিসের উচ্চারণ সচেতনভাবে করব বলেন? রয়ের উচ্চারণ সচেতনভাবে করব। আরও একটি উচ্চারণের কথা বলেছিলাম, শয়ের উচ্চারণে আমাদের সমস্যা হয়। বাংলা বর্ণমালায় 3টি স আছে, তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স। তাহলে এই যে 3টি শয়ের মূলত উচ্চারণ SH, যেমন সবুজ, সাথী, যেমন শরীর, যেমন সার। তাহলে দেখা যাচ্ছে সবগুলো শয়েই আমরা এখানে কি উচ্চারণ করছি, SH এর মতো করে উচ্চারণ করছি। কিন্তু কোথাও কোথাও এই শয়ের উচ্চারণ S রূপেও হয়, অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে। যেমন স্পষ্ট, শ্রদ্ধা। ঠিক আছে? স্ফুরণ, স্পর্ধা, স্পষ্ট। তাহলে শয়ের উচ্চারণেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর বাইরেও যেমন ধরেন, আমরা অনেক সময় বলি কষ্ট, আমরা বলি নষ্ট, নষ্ট হয়ে গেছে, অনুষ্ঠানে যাব। এই কষ্ট, নষ্ট, আমরা আবার বলি বৃষ্টি, বৃষ্টি বলবো না, কি বলবো, বৃষ্টি। নষ্ট বলবো না, কি বলবো, নষ্ট। অনুষ্ঠান বলবো না, কি বলবো, অনুষ্ঠান। বোঝা গেল? তাহলে শয়ের উচ্চারণ প্রবণতা কোথাও কোথাও এস রূপে হয়ে থাকে, কিন্তু মূলত শয়ের উচ্চারণ SH। তাহলে আমরা
এটাকে এভাবে একটু খেয়াল রাখার চেষ্টা করব। আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন আছে? আপনাদের দিক থেকে কোনো কিছু জিজ্ঞাসা? স্যার আমি উচ্চারণের ক্ষেত্রে ভুল আর সঠিকের পার্থক্যটা ধরতে পারি না, সেক্ষেত্রে কি করতে পারি? শুনতে হবে। আমি প্রথম দিনই বলেছিলাম উচ্চারণটা আপনি যদি নিজে পার্থক্যটা ধরতে না পারেন, কারো পক্ষেই আপনার উচ্চারণ ঠিক করিয়ে দেওয়া সম্ভব নয়। প্রথম বিষয় হচ্ছে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি বলেছি একটা কষ্ট একটা কষ্ট, এখানে কষ্টটা কারেক্ট, কষ্টটা ইনকারেক্ট। এখন যদি কষ্ট আর কষ্ট আপনার কানে একই রকম লাগে এবং আপনি বলবার সময়ও পার্থক্যটা ধরতে পারেন না, শোনার সময়ও তখনও আপনি পার্থক্য ধরতে পারেন না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তাহলে আপনাকে বেশি বেশি করে ভালো গান, ভালো সংবাদ পাঠ, ভালো উপস্থাপনা, ভালো আবৃত্তি এগুলো শুনতে হবে, শুনে কানটাকে তৈরি করতে হবে। বোঝা গেল ধন্যবাদ স্যার। বিষয়টি? জি স্যার। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের দিক থেকে আর কারো কোনো প্রশ্ন স্যার, আমার একটা জিজ্ঞাসা প্রশ্ন। আছে? হ্যাঁ নিশ্চয়ই, বলেন। জি স্যার, ডয় বিন্দু ড এবং ডর মধ্যে কি তফাৎ আছে স্যার? তফাৎ হচ্ছে ব বিন্দু র যেটি, হ্যাঁ, ব বিন্দু র এর উচ্চারণটা হবে সহজ সোজা উচ্চারণ। কিরকম? একটু আগেই বলেছি আমরা, জিভটা কোথাও উপরে নিচে স্পর্শ করবে না, জিভটা সামনের দিকে থাকবে ফ্ল্যাট। আমরা, এটা হচ্ছে ব বিন্দু র। যেটা ড বিন্দু র সেটা হচ্ছে আমরা, আমরা, আমরা। জিভ উপরের তালু স্পর্শ করবে। যেমন আমরা যখন বলি ডাব, আমরা যখন বলি ড, তখন জিভ কোথায় লাগে আপনি নিজে বলে দেখেন। ড, ডাব। জিভ উপরের তালুতে গিয়ে লাগে। ঠিক একই জায়গায় লাগিয়ে আমাদের র উচ্চারণটা করতে হবে, বলতে হবে আমরা, বাড়ি, গাড়ি। এই র, জিভ উপরের তালুটা ছুঁয়ে যাবে। আর ঢ বিন্দু র যেটি, সেটা একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। গাঢ়, দৃঢ়, দৃঢ়তা, গূঢ়, মূঢ়। কিন্তু আষাঢ় বলে ফেললেন না, আষাঢ়। ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করতে চাই। ওই হ্যাঁ ট, বলেন, কেউ কিছু ঠর পরে বলছে? যে ডটা আছে স্যার, আমি ট ঠর পরে যে ড আছে এবং ট, ঠ, ড। ডয় বিন্দু ড, ওই তফাৎ একটা তো র, এই ড আরেকটা এবং ড। ডয় বিন্দু ড যেটা। হ্যাঁ বুঝছি, আপনি বলছেন ড আর ড বিন্দু র, এর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে র, জি স্যার। একটা হচ্ছে ড। আমি ড দিয়ে ডাব লিখব, আর র দিয়ে আমরা বলবো, বাড়ি বলবো। ড দিয়ে কি বাড়ি বলতে পারবো? ড দিয়ে তো ডাব বলতে পারবো, বাড়ি বলতে পারবো। ড দিয়ে কি গাড়ি বলতে পারবো? ড দিয়ে তো গাড়ি বলা যাবে না। ড দিয়ে যদি বলি তাহলে তো আমাকে গাড়ি বলতে হবে। এই জায়গাতে স্যার, হ্যাঁ স্যার আমার প্রশ্ন এই জায়গাতে না স্যার, আমার বলেন। প্রশ্নটা এই জায়গাতে না, এই ওই ড যে চারটা আছে, শুধু বিন্দুর তফাৎটা আর কি। হ্যাঁ র ব্যতীত এমনিতেই তো ড বিন্দু যে ড হ্যাঁ। বিন্দু ড কিংবা ড, এগুলো তো মোট হ্যাঁ। চারটা। র চারটা, বাদ হ্যাঁ। দিয়ে দিলাম, র হ্যাঁ। বাদে যে চারটা, হুম, জি জি, ওই চারটার মধ্যে তফাৎটা জানতে চাচ্ছি আর কি। যেমন ডয় আপনি বিন্দু ড বলে যান, এবং একটা একটা বলে বাকি যান। যে দুইটা আছে, হ্যাঁ আপনি ঢ। বলে যান একটা। হ্যাঁ স্যার, একটা হচ্ছে ডয় বিন্দু ড, আর হচ্ছে ঢ। আর এমনিতে বিন্দু ছাড়া যে ড আছে স্যার, বিন্দু ছাড়া ড এবং ঢ। ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ, ডাব ঢোল। হ্যাঁ, একটা হচ্ছে ডাব, একটা হচ্ছে ঢাল, ঢোল। ডটা অল্প প্রাণ, ড এর উচ্চারণটা কি? ডাব, ডাব। ডাল, ডালপালা বলি না আমরা গাছের, ডালপালা। ওটা ঢালপালা না, ওটা কি? ডালপালা। আর ঢ দিয়ে আমরা কি বলি? ঢোল বলি, ঢোলক বলি,
ঢুলি বলি, ডুলি বলি না, ডল বলি না। ক্লিয়ার? বোঝা গেল আপনার? শামসুদ্দিন সুমন? জি স্যার, আমি ঠিক আছে, আমি এটা প্র্যাকটিস করে নিব। আমি হ্যাঁ, প্রশ্নটা হয়তো আমার বুঝতে কথা পারিনি হচ্ছে আর কি। এটা হচ্ছে আপনার অল্প প্রাণ মহাপ্রাণের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে নিজের কানে যদি পার্থক্যটা বোঝা না যায়, তাকে বুঝিয়ে দেওয়াটা খুব মুশকিল। এখন যদি বলেন ডাব আর ঢোল, এ দুটোর উচ্চারণের পার্থক্য আপনার কানে যদি ধরা না পড়ে, তাহলে এটা কানে ধরিয়ে দেওয়াটা খুব টাফ। এটা আপনাকে বারবার শুনে শুনে কানটাকে পরিষ্কার করতে হবে। একটা অল্প প্রাণ ধ্বনি, একটা মহাপ্রাণ ধ্বনি। ড বলতে বাতাসের ধাক্কাটা কম থাকে, ঢ বলতে বাতাসের ধাক্কাটা বেশি থাকে। ট ঠয়ের যে পার্থক্য, চ ছয়ের যে পার্থক্য, দ ধয়ের যে পার্থক্য, একইভাবে ড এবং ঢয়েরও একই পার্থক্য। ক্লিয়ার? জি স্যার। স্যার, এই যে ওকে। ট ঠর পরে দুইটা ড, হর হ্যাঁ, পরে ট দুইটা ড, ঠ, ট ঠ, ট ড। ঠয়ের পরে দুইটা ড। হ্যাঁ, ড ঢ, আমি তো বললাম ট ঠ, ড ঢ, ট ঠ, ড ঢ। আবার হয়ের পরে, হয়ের হ্যাঁ, পরে স্যার, ত থ, হয়ের পরে স্যার, ত হয়ের পরে যে থ, দ ধ, ত থ, দ ধ, দ ধ, প ফ, ব ভ। ক্লিয়ার? ব ভ, দ ধ। হয়ের পরে স্যার, হয়ের পরে যেটা, হয়ের পরে দুইটা, আপনি হয়ের পার্সোনাল পরে। ইয়েতে একটু লিখেন, আমাকে লিখেন। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন। স্যার আমি চারটা শব্দ আমি একটু বলি যে আমার হচ্ছে কিনা, এটা নিয়ে অনেক কনফিউশন হয়, অনেক ক্ষেত্রে অনেকে ভুল উচ্চারণ করে না, আমি ভুল উচ্চারণ করে, এটা নিয়ে একটু সমস্যা। বলেন বলেন, অসুবিধা নেই, শুনি আমি। রস্য, হ্রাস, উজ্জ, লেজ্জ। আর একটু ধীরে বলেন, স্লোলি। রস্য, হ্রাস, উজ্জ, লেজ্জ। ঠিক আছে। উচ্চারণটা কি এরকম হবে? আমি এভাবে উচ্চারণ করি কিন্তু রস্য, রস্য, র, এখানে আর এইচ। হ্যাঁ, রস্য, জি স্যার। রাস, রস্য, রাস, লেজ্জ। আরেকটা কি বললেন? উদ্যোগ নাকি? জি স্যার, হ্যাঁ, উজ্জ। উদ্যোগ, উজ্জ। উজ্জ কোনটা? হয়ের সাথে জফলা থাকলে উজ্জ, আর উদ্যোগ কোনটা? দয়ের সাথে জফলা দিয়ে যেটা, উদ্যোগ। আমরা অনেকে উদ্যোগ বলি, কিন্তু এটা উদ্যোগ বলা ভালো। উজ্যোগ। উদ্যোগ বলবো, কিন্তু আবার উদ্যান বলবো না, ওটা উদ্যান। শুধুমাত্র উদ্যোগের ক্ষেত্রে আমরা বলবো উদ্যোগ। মনে থাকবে বিষয়টি? জি স্যার। স্যার খবরে না উদ্যোগটাই বলে, আমি হ্যাঁ, এটা মনে উদ্যোগটাই মিডিয়াতে যে কোনো জায়গায় এটাকে সঠিক হিসেবে ধরে নেওয়া হয়। হ্যাঁ, জি স্যার। ওখানে উদ্যোগটা বললে এটা নিয়ে বিতর্ক হবে, এটা নিয়ে তর্ক করা যাবে যে কেন উদ্যোগও হতে পারে। এখন ধরেন কোথাও আপনি পরীক্ষা দিতে গেলেন, সেখানে তো আর তর্ক বা বিতর্ক করবার সুযোগ নেই। আপনাকে কোনো কিছু পড়তে দিবে, আপনি পড়বেন, যিনি বসে থাকবেন তিনি এটাকে ভুল হিসেবে ধরে আপনার নাম্বারটা কেটে নেবেন, তাই তো? তাই উদ্যোগ বলাটাই সেফ, ওটা বলাটাই ভালো। যাই হোক, আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করব। আজকে ভালো লাগলো। অনেকেই উদ্যোগ হয়েছে স্যার। এটা আগামী ক্লাসে বলবো। হ্যাঁ, কোন নিয়মের আওতায়। এখানে জফলা যেহেতু আছে, এখানে জফলার কারণেই এই উচ্চারণটি উদ্যোগ হয়ে গেছে। এটা আরো ডিটেইলে আমি কথা বলার চেষ্টা করব। আমরা এরকম যাতে নিজেরা বিভিন্ন প্রশ্ন, অর্থাৎ আপনার প্রশ্ন আছে মানে কি, আপনার কৌতূহল আছে, বিষয়টি নিয়ে জানবার আগ্রহ আছে, আপনি ভাবছেন বিষয়টি নিয়ে, এটাই প্রয়োজন। ভাবতে হবে। আমি আসলাম, আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাসে ঢুকলাম, বসে থাকলাম, চলে গেলাম, আর কোনো ভাবনা রইল না, কোনো কাজে আসবে না এইসব ক্লাস। যদি আমি চর্চার ভেতরে নিজেকে না রাখি, যদি আমি ভাবনার জায়গায় না যাই, আমার মধ্যে যদি কোনো জানার আকাঙ্ক্ষা না থাকে, তবে বারবার বলবো, উচ্চারণ বিষয়টি সব সময় হচ্ছে নিয়মিত চর্চার বিষয়। হ্যাঁ, সবসময় আমাদের চর্চার ভেতরে থাকতে হবে। চর্চাটা কি? ভালো কথা প্রতিনিয়ত শুনতে হবে, শুনে কানকে তৈরি করতে হবে, প্রমিত উচ্চারণে সবসময় কথা বলবার চেষ্টা করতে হবে, কথা বলতে বলতে নিজের জিভকে তৈরি করতে হবে।
এটাই হচ্ছে শেষ কথা। চর্চা, চর্চা এবং চর্চা, এরপরে আর কোনো কথা নেই। ঠিক আছে? ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। এই অতিমারিকালে সবাই নিজেরা ভালো থাকার মধ্য দিয়ে অন্যদেরকেও ভালো রাখবার চেষ্টা করবেন। বিদায় সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।